চাকরির সন্ধানে হুন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছিল এক দরিদ্র মেয়ে। এক কোটিপতি ছেলে তাকে বলল, আমার সাথে একটা সুযোগ নাও। তারপর যা ঘটল তা দেখে মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, সেদিন কলকাতা শহরের বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ছিল। ঘড়িতে তখন রাত প্রায় ৩টে। রাস্তাঘাট একদম ফাঁকা না থাকলেও প্রতিটি গাড়ি এমনভাবে দ্রুতগতিতে বেরিয়ে যাচ্ছিল যেন কারো প্রতি কারো কোনো খেয়াল নেই। সেই কলকাতা শহরের সিলদাহ স্টেশনের এক কোণে একটি মেয়ে নিজের ২ হাতের আঙুল ঘষছিল। ঠান্ডার জন্য নয়, বরং চরম অসহায়ত্বে। মেয়েটির নাম সায়নী, বয়স প্রায় ২৪ বছর। চেহারায় শিক্ষার ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ছিল কয়েক রাতের ঘুমের অভাব। গায়ে জড়ানো সালোয়ার কামিজটি সাধারণ হলেও পরিষ্কার ছিল, তবে হাতার কিনারা কিছুটা পুরনো। জুতো জোড়া দেখে মনে হচ্ছিল তারা যেন প্রতিদিনের জীবন যুদ্ধের সাক্ষী। পকেটে হাত দিতেই মাত্র ২টি কয়েন বেজে উঠল। এটাই ছিল তার সম্বল। সায়নী তার ফোনে স্ক্রিনের দিকে তাকিয়েছিল, সেখানে নেটওয়ার্কের সিগন্যাল উঠানামা করছিল। হঠাৎ স্ক্রিনে মা লেখাটি ভেসে উঠল। ভয়ে সায়নীর গলা শুকিয়ে গেল। কল রিসিভ করতেই ওপার থেকে এক ক্লান্ত কণ্ঠ ভেসে এলো। মা, তুই ঠিক আছিস তো? সায়নী নিজের নিঃশ্বাস সামলে নিয়ে বলল যে সে ঠিক আছে। কিছুক্ষণ নীরব থাকার পর মায়ের গলা ধরে এলো। মা বললেন, মারে, তোর ভাইয়ের জ্বরটা বেড়ে গেছে। ডাক্তার বলেছে ওষুধ আর পরীক্ষা না করালে অবস্থা খারাপ হতে পারে। সায়নী চোখ বন্ধ করে ফেলল। মনে হলো যেন কারো কান্না নয়, বরং নিজের ভেতর কিছু একটা ভেলে যাওয়ার শব্দ শুনতে পেল। সে মৃদু স্বরে জিজ্ঞেস করল, কত টাকা লাগবে? মা বললেন যে তিনি টাকা চাইছেন না, শুধু জানতে চান মেয়েটি না খেয়ে আছে কিনা। সায়নী হাসতে চাইল, কিন্তু গলায় কিছু একটা আটকে গেল। সে মিথ্যে বলে দিল যে সব ঠিক আছে, কাল ইন্টারভিউ আছে আর চাকরিটা হয়ে যাবে। ফোন রাখার পর সায়নীর মনে হল তার হাতে শুধু ফোন নয়, বরং পাহাড় প্রমাণ দায়িত্ব এসে পড়েছে। সে উঠে দাঁড়াল এবং স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। কোথায় যাচ্ছিল সে নিজেও জানত না, কিন্তু তার পা থামতে রাজি নয়। ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। শহর ধীরে ধীরে জেগে উঠছে। সায়নী একটি বড় অফিসের সামনে গিয়ে পৌঁছল, যেখানে গেটে লেখা ছিল ওয়াক ইন ইন্টারভিউ টুডে। তার চোখে আশার আলো ফুটে উঠল এবং সে লাইনে দাঁড়িয়ে গেল। লাইনটি ছিল বেশ লম্বা। কারো হাতে দামি ফাইল, কারো হাতে ল্যাপটপ ব্যাগ, কারো মুখে আত্মবিশ্বাসের ঝিলিক। আর সায়নীর হাতে ছিল একটি সাধারণ ফাইল, যা সে রাতে স্টেশনে বসে ঠিকঠাক করেছিল। হঠাৎ গার্ড এসে ঘোষণা করল যে যাদের ১ বছরের অভিজ্ঞতা নেই তারা যেন ভেতরে না ঢোকে। সায়নী সাহস করে বলল যে সে ফ্রেশার, কিন্তু অনেক পরিশ্রম করতে পারবে। গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে বিদ্রূপ করে বলল, এখানে বেতন দেওয়ার লোক বসে আছে, দান করার লোক নয়। সেই একটি কথা সায়নাকে শুধু পেছানো নয়, ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। সে কোনো তর্ক করল না, শুধু ফাইলটি বুকের সাথে জড়িয়ে ধরে সেখান থেকে সরে এলো। নিজের চোখের জল চেপে সে নিজেকে বোঝাল, আগে চাকরি, তারপর কান্না। সে এক অফিস থেকে অন্য অফিস, তারপর তৃতীয়, চতুর্থ অফিসে গেল। কোথাও রেফারেন্স চাওয়া হলো, কোথাও ফি চাওয়া হলো, আবার কোথাও বলা হলো, তোমার মতো মেয়েরা রোজ আসে আর রোজ যায়। দুপুর গড়াতেই রোদের তেজ বাড়ল, সাথে বাড়ল পেটের খিদে। সে একটি চায়ের দোকানে দাঁড়াল। হিসেব করে দেখল মাত্র ১ কাপ চায়ের পয়সা আছে তার কাছে। পেটের খিদে চা দিয়ে মেটে না, তবুও সে হাফ কাপ চা চাইল। ঠিক সেই সময় তার নজর পড়ল সামনের এক বৃদ্ধ রিকশাওয়ালার দিকে, যার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং হাত কাঁপছিল। সায়নীর কাছে কিছুই ছিল না, তবুও সে নিজের অর্ধেক চা ছেড়ে দিল এবং ফাইলের ভেতর অটো ভাড়ার জন্য বাঁচিয়ে রাখা শেষ কয়েকটি টাকা বের করে বৃদ্ধের জন্য জল কিনে দিল। বৃদ্ধ কাঁপতে কাঁপতে জল খেয়ে বললেন, মারে, তোকে দেখে তো মনে হচ্ছে তুই নিজেও খুব ক্ষুধার্ত। সায়নী শুধু হালকা একটু হাসল এবং বলল, খিদে তো রোজই লাগে দাদু, আপনি আগে জলটা খান। বন্ধুরা, ঠিক এই মুহূর্তেই রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটি কালো লাক্সারি কারের ভেতর থেকে কেউ তাকে লক্ষ্য করছিল। গাড়ির কাঁচ সামান্য নিচে নামল। ভেতরে বসেছিল আয়ান, শান্ত চেহারা, আভিজাত্যপূর্ণ সাজগোজ, কিন্তু চোখে ছিল গভীর বিষণ্ণতা।
সে সায়নীকে বৃদ্ধের সেবা করতে দেখল এবং মনে মনে ভাবল, এই মেয়েটি গরিব হতে পারে, কিন্তু ওর মনটা খুব বড়। গাড়ি এগিয়ে গেল, কিন্তু আয়ানের নজর সেখানেই আটকে রইল। সায়নী আবার উঠে দাঁড়াল। এখন তার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু আশা তখনও মরেনি। সে একটি ছোট সাইনবোর্ডের দিকে এগিয়ে গেল, যেখানে লেখা ছিল জব কনসালটেন্সি, 100% প্লেসমেন্ট গ্যারেন্টি। সায়নী ভেতরে ঢুকল। ভেতরে এক স্থূলকায় লোক বসেছিল, গায়ে সাদা শার্ট, গলায় মোটা সোনার চেন এবং মুখে এক কৃত্রিম হাসি। সে সায়নীকে আপাদমস্তক খুঁটিয়ে দেখতে লাগল। কনসালটেন্সি অফিসের সেই স্থূলকায় লোকটি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি প্রশ্ন করল, হ্যাঁ বোন, চাকরি চাই? তার গলায় কোনো আপনত্ব ছিল না, ছিল কেবল অভ্যেসের রুক্ষতা। সায়নী মৃদুস্বরে বলল, হ্যাঁ স্যার, যে কোনো চাকরি হলেই হবে, শুধু বেতনটা যেন সময় মতো পাওয়া যায়। লোকটি সায়নীর ফাইলটি উল্টাতে লাগল। কয়েকটি পাতা এমনভাবে উল্টে পাল্টে দেখল যেন সে খুব মনোযোগ দিয়ে সব পড়ছে। তারপর বলল, হয়ে যাবে, কিন্তু আগে রেজিস্ট্রেশন ফি লাগবে। সায়নী সাহস করে জিজ্ঞেস করল, কত? লোকটি এমনভাবে বলল যেন ১,৫০০ টাকা কোনো বড় অঙ্কই নয়, মাত্র ১,৫০০। সায়নীর কানে যেন হঠাৎ করে নিস্তব্ধতা নেমে এলো। ১,৫০০ টাকা? তার কাছে ১,৫০০ তো দূরের কথা, ১৫০ টাকাও ছিল না। সে খুব নিচু গলায় বলল, স্যার, এখন তো আমার কাছে নেই, আমি কি পরে? তার কথা শেষ হওয়ার আগেই লোকটির চেহারা বদলে গেল, মুখের সেই কৃত্রিম হাসি উধাও হয়ে গেল। সে কর্কশ স্বরে বলল, তাহলে বাইরে যাও। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে চরম অবজ্ঞা ভরা ছিল। সায়নী আর কিছু না বলে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন প্রচণ্ড রোদ, মাথার ওপর জ্বলন্ত আকাশ, আর ভেতরে তার মনটা তার থেকেও বেশি পুড়ছিল। প্রতিবার আসার সাথে সাথে যেন ভেতরের অন্য কিছু একটাও পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সে রাস্তার ধারে গিয়ে দাঁড়াল। ঠিক সেই মুহূর্তে সেই কালো লাক্সারি গাড়িটি কিছু দূরে এসে ধীরে ধীরে থামল। এবার জানলার কাঁচটা পুরো নিচে নামল। গাড়ির ভেতরে বসা ছেলেটিকে এবার পরিষ্কার দেখা যাচ্ছিল। আয়নের কণ্ঠস্বর ছিল খুব শান্ত, কিন্তু তার কথাগুলো ছিল ভারী। সে বলল, তুমি কি রোজ এভাবেই ঘুরে বেড়াও? সায়নী চমকে উঠল। সে প্রথমবার ছেলেটির দিকে ভালো করে তাকাল। আয়নের চোখে অহংকার ছিল না, আবার দয়া দেখানোর তাড়াহুড়োও ছিল না। সেখানে ছিল এক গভীর অন্তর্দৃষ্টি, যেন সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সায়নী ১ সেকেন্ডের জন্য চোখ নামিয়ে নিল, তারপর খুব ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল, আমার চাকরি দরকার, ভিক্ষা নয়। বন্ধুরা, সায়নীর এই একটি কথা শুনে আয়ানের নিঃশ্বাস যেন থমকে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সায়নী নিজেকে সামলে নিয়ে সামনে হাঁটতে শুরু করল। আয়ান গাড়িতে বসেই সায়নীর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ এখন গল্পের সাথে নতুন কিছু যুক্ত হয়েছে, এক কোটিপতি ছেলের দৃষ্টি আর এক দরিদ্র মেয়ের আত্মসম্মান, যা কোনো দামেই মাথা নোয়াতে রাজি নয়। আয়ান তার ড্রাইভারকে শুধু এটুকুই বলল, গাড়ি আস্তে চালাও। সায়নী জানত না যে কেউ তাকে ক্রমাগত লক্ষ্য করছে। সে পরবর্তী অফিসের দিকে এগিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে তার কামিজের হাতা ওপরে গুটিয়ে নিল, যেন নিজেকে বোঝাচ্ছে, থকে গেলে তো হেরে যাব। পরের অফিসটি ছিল একটি শপিং মলের ভেতরে। সেখানে এসির ঠান্ডা হাওয়া, ঝকঝকে মেঝে আর রিসেপশনে বসা মেয়েটির চোখে ছিল এক অদ্ভুত উদাসীনতা। সায়নী তার ফাইলটি এগিয়ে দিল। মেয়েটি ওপরের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, অ্যাপয়েন্টমেন্ট আছে? সায়নী বলল, না, ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম। মেয়েটি মাঝপথেই কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, ফ্রেশার? সায়নী উত্তর দিল, হ্যাঁ। মেয়েটির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, যা হাসি নয়, বরং ছিল এক তিক্ত অভ্যাস। সে বলল, এইচআরের সাথে দেখা করার জন্য আগে টেস্ট ফি লাগবে। সায়নী জানতে চাইল, কত? উত্তর এল, ৭০০ টাকা। সায়নী শুধু মাথা নিচু করল। মাথা নাড়ানো ছাড়া তার কাছে তখন আর কিছুই করার ছিল না। সে মল থেকে বেরিয়ে এলো। বাইরে রোদের তেজ আবার চোখে বিঁজতে লাগল। ঠিক সেই সময় সামনে থেকে আরেকটি মেয়ে বেরিয়ে এলো, হাতে সেই একই ফাইল আর চোখমুখে একই ক্লান্তি ও হতাশা। সায়নী তাকে জিজ্ঞেস করল, বোন, কিছু হল? মেয়েটি ম্লান হেসে বলল, এখানে চাকরি পাওয়া যায় না রে বোন, এখানে শুধু আশা বিক্রি করা হয়। এই কথাটি সায়নের মনের গভীরে গিয়ে বিঁধল। মনে হল কেউ যেন তার ভেতরের ভয়টাকে ভাষায় প্রকাশ করে দিল।
আয়ান এই সব কিছু দেখছিল। গাড়ির ভেতর বসে সে প্রথমবার অনুভব করল যে এই শহরের দরিদ্র মেয়েরা শুধু বেকার নয়, তারা প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি দরজায় এভাবে অপমানিত হয়। সেই বিকেলে সায়নী আবারও সেই আগের কনসালটেন্সি অফিসে গেল, কারণ তার কাছে তখন আর অন্য কোনো পথ খোলা ছিল না। সেই লোকটি চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সে ব্যঙ্গ করে বলল, তাহলে ফিরে এলে? টাকা এনেছ? সায়নী চোখ নামিয়ে নিল এবং বলল, স্যার, এখন তো পুরো টাকা নেই, কিন্তু আপনি যদি একটি সুযোগ দেন। লোকটি হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, দেখো, এখানে কোনো সমাজসেবা হয় না, চাকরি চাইলে সিস্টেম মেনে চলো। সায়নী চুপ করে গেল। সে বাইরে বেরিয়ে এসে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করল, এবং প্রথমবার তার ভেতর থেকে এক হাহাকার এলো, সম্মান দিয়ে কি পেটের খিদে মেটে? ঠিক সেই সময় পেছন থেকে কেউ বলল, তুমি যদি চাও তবে একটা কাজ আছে। সায়নী চমকে উঠল। পেছনে ফিরে দেখল সেই ছেলেটি, আয়ান। এবার সে গাড়ির বাইরে দাঁড়িয়েছিল, সাদামাটা অথচ দামি পোশাক, চেহারায় প্রশান্তি আর চোখে ঋজুতা। আয়ান সোজাসুজি বলল, আমি তোমাকে চাকরি দিচ্ছি না, আমি শুধু একটি কাজ দিতে চাই। সায়নী সরাসরি তার চোখের দিকে তাকাল। চোখে কোনো দ্বিধা ছিল না, ছিল কেবল ক্লান্তি যা এখন প্রশ্নে পরিণত হয়েছে। সে জিজ্ঞেস করল, কাজটা কি? আয়ান কথা না ঘুরিয়ে খুব সহজভাবে বলল, একদিনের কাজ, কোনো ফি লাগবে না, যদি ঠিকঠাক করতে পারো তবে পরে কথা হবে। সায়নী এক মুহূর্ত ভাবল। সেই ছোট্ট মুহূর্তটিতে তার মস্তিষ্ক পরিস্থিতি বিচার করল আর মন সিদ্ধান্ত নিল। সে বলল, যদি কাজটা মেহনতের হয় তবে আমি তৈরি। আয়ানের মুখে হালকা হাসি ফুটে উঠল। এ হাসি ভরসা চাওয়ার নয়, বরং সুযোগ দেওয়ার। সে বলল, কাল সকাল ৮টায়। এই কথা বলে সে একটি কার্ড এগিয়ে দিল। সায়নী কার্ডটি নিল এবং আঙুল দিয়ে ছুঁয়ে দেখল যেন এটি কোনো কাগজ নয়, বরং এক টুকরো আশা। কার্ডে নাম পড়ল আয়ান শর্মা। আয়ান চলে যাওয়ার বহুক্ষণ পর সেই রাতে সায়নী একটি সস্তা ধর্মশালার সিঁড়িতে বসেছিল। পকেট পুরোপুরি খালি, পেটে ক্ষুধার জ্বালা, কিন্তু মনে প্রথমবার ভয়ের চেয়ে বেশি একচিলতে আলোর আভা ছিল, যেন অন্ধকারের মাঝে কেউ দূর থেকে একটি প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। অন্যদিকে আয়ান ছিল তার বিশাল আলিশান বাড়িতে। বড় বড় ঘর, ঝকঝকে আসবাবপত্র, দেওয়ালে দামি পেন্টিং, সবই ছিল সেখানে। শুধু মনের ভেতর কোনো শান্তি ছিল না। ডাইনিং টেবিলে তার বাবা অরুণ শর্মা বসেছিলেন। খবরের কাগজটি পাশে রেখে তিনি বললেন, আজ ফিরতে এত দেরি হলো কেন? আয়ান কোনো বিতর্ক না করে বলল, শহর দেখছিলাম। বাবার কণ্ঠে সন্দেহের সুর ছিল। তিনি বললেন, শহর দেখার জন্য এত সময়? আয়ান কিছু বলার আগেই অরুণ শর্মা বললেন, আয়ান, মনে রেখো, আমরা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিই না। আয়ান প্রথমবার সরাসরি বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আর যদি সেই আবেগই কারো শেষ সম্বল হয় তখন? অরুণ শর্মা চুপ হয়ে গেলেন। মুখে কথা ছিল না, কিন্তু বিরক্তিটা স্পষ্ট ফুটে উঠেছিল। পরদিন সকাল 7:30 বাজতেই সায়নী সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেল। সামনে দাঁড়িয়েছিল এক বিশাল বড় স্টোর হাউস। সেটি ছিল একটি বড় খুচরো স্টোরের গুদাম। বাইরে কোনো বোর্ড নেই, কোনো নাম নেই, ছিল শুধু একটি উঁচু গেট আর ভেতরে চলে যাওয়া একটি রাস্তা। গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই ভেতর থেকে আয়ান বেরিয়ে এলো। সে ঘড়ি দেখে বলল, সময়ের ব্যাপারে বেশ সচেতন দেখছি। সায়নী না হেসেই উত্তর দিল, খিদে সময় দেখে না স্যার, কিন্তু মেহনত সময় ঠিকই চিনে নেয় স্যার। আয়ান আর কথা বাড়াল না, শুধু গেটটি খুলে দিয়ে বলল, আজকের কাজ হলো এই গুদামের পুরনো রেকর্ড চেক করা। কিছু গরমিল আছে, তোমাকে খুঁজে বের করতে হবে কোথায় সমস্যা। সায়নী মাথা নেড়ে কাজে লেগে পড়ল। ঘণ্টা পার হতে লাগল, কপাল বেয়ে ঘাম ঝরছিল, হাত দুটো ব্যথায় টনটন করছিল, কিন্তু সায়নী থামল না। সে না চাইল জল, না চাইল একটু বিশ্রাম। মনে হচ্ছিল আজ তার কাছে ক্লান্ত হওয়ার কোনো বিকল্প নেই। দুপুরের দিকে কাজ করার সময় হঠাৎ একটি পুরনো ফাইল নিচে পড়ে গেল এবং ভেতর থেকে বেশ কিছু নোট বাইরে বেরিয়ে এলো। সায়নী ঘাবড়ে না গিয়ে শান্তভাবে নোটগুলো পুড়িয়ে নিল। একটি একটি করে গুনে সে সেগুলো আবার সেই ফাইলেই রেখে দিল। আয়ান দূর থেকে নিঃশব্দে এইসব লক্ষ্য করছিল। সন্ধে নাগাদ সায়নী পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। আয়ান কাছে এসে জিজ্ঞেস করল, খুব ক্লান্ত? সায়নী কপালে জমে থাকা ঘাম মুছে বলল, না, আজ নিজের ওপর নিজের প্রত্যাশা তৈরি হয়েছে। আয়ান প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, আজকের কাজ এখানেই শেষ। তারপর একটু থেমে জিজ্ঞেস করল, সায়নী, একটা প্রশ্ন করব?
আজ যদি ওই নোটগুলো তুমি পেয়ে যেতে তবে কি করতে? সায়নী এক মুহূর্ত চিন্তা না করেই জবাব দিল, ভাইয়ের চিকিৎসার জন্য ব্যবহার করতাম, কিন্তু বিনা পরিশ্রমে পাওয়া টাকা দিয়ে নয়। আয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে আবার জিজ্ঞেস করল, আর নিজের জন্য? সায়নী ম্লান হেসে বলল, আমার জন্য এখনো অনেক সময় আছে। এই একটি উত্তর আয়ানের মনের ভেতর সায়নীর প্রতি বিশ্বাসকে চিরস্থায়ী করে দিল। পরের দুদিন সায়নী একই নিষ্ঠার সাথে কাজ করে গেল, কখনো গুদাম, কখনো স্টক লিস্ট, কখনো ডেলিভারি রেকর্ড। কাজ ছোট হলেও দায়িত্ব ছিল অনেক বড়। আয়ান তাকে সরাসরি চাকরি না দিয়ে আসলে দেখতে চাইছিল যে সুযোগ পেলে এই মেয়েটি নিজেকে কতটা প্রমাণ করতে পারে। তৃতীয় দিন সকালে আয়ান ফোন করে বলল, আজ গুদামে আসতে হবে না, অন্য একটা কাজ আছে। কিছু ফাইল বাইরে ডেলিভারি করতে হবে। সায়নী কোনো প্রশ্ন করল না, সে তৈরি হয়ে গেল। কিন্তু সে জানত না যে আজ তার সততার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। দুপুরের দিকে সায়নী যখন ফাইলগুলো নিয়ে আয়ানের বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল বাড়ি। ফোন ধরতেই ওপার থেকে কাঁপা কাঁপা কণ্ঠে মা বললেন, সায়নী রে, তোর ভাইয়ের অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছে আজ থেকে কাল সকালের মধ্যে যদি টাকার ব্যবস্থা না হয় তবে। মা আর কথা শেষ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। সায়নীর চোখের সামনে তখন আয়ানের সেই বিশাল বাড়ি। একটু দূরেই আয়ান দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সায়নীর পৃথিবীটা সংকুচিত হয়ে হাসপাতালের একটি বিছানায় এসে থমিকে গেল। আয়ান তার অবস্থা দেখে সব বুঝে গেল। সে সরাসরি প্রশ্ন করল, কত টাকা লাগবে? সায়নী মাথা উঁচু করে তাকাল। তার চোখে প্রথমবারের মতো এক কঠোরতা ছিল। সে বলল, না। আয়ান কিছুটা অবাক হল। সে সাহায্য করতে চাইল, কিন্তু সায়নী আবার বলল, আমার ভাইয়ের প্রাণ যেমন দামি, আমার আত্মসম্মানও ঠিক ততটাই দামি। আমি দয়া চাই না, ঋণও চাই না। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক তাকে দেখে ভাবছিল মেয়েটি বোকা, কেউ ভাবছিল অহংকারী, কিন্তু আয়ানের চোখে সে প্রথমবারের মতো একজন পরিপূর্ণ মানুষ হিসেবে ধরা দিল। আয়ান গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তাহলে চলো। সায়নী অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? আয়ান জবাব দিল, হাসপাতালে। কারণ আয়ান জানত কিছু সিদ্ধান্ত তর্কের মাধ্যমে নয়, উপস্থিত থেকে নিতে হয়। হাসপাতালে পৌঁছে সায়নী দৌড়ে ভেতরে গেল। আইসিইউর বাইরে তার মা বসেছিলেন, ফোলা চোখ আর কাপা কাপা হাত নিয়ে প্রার্থনা করছিলেন। সায়নী মায়ের পাশে গিয়ে বসল, কোনো কথা না বলে শুধু মায়ের মাথাটা নিজের কাঁধে টেনে নিল। আয়ান একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভেতরে ঢুকল না, কারণ সে জানত এই মুহূর্তটি একান্তই সায়নী এবং তার পরিবারের। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন অপারেশন এক্ষুনি করতে হবে এবং টাকার অঙ্কটা বললেন। মায়ের গলা শুকিয়ে গেল। সায়নী ধীর স্বরে জিজ্ঞেস করল, কতক্ষণ সময় আছে? ডাক্তার বললেন, সর্বোচ্চ 4 থেকে 6 ঘন্টা। ডাক্তার ভেতরে চলে গেলে সায়নী উঠে দাঁড়াল। আয়ান বুঝতে পারল সে কোথাও যাচ্ছে। আয়ান তাকে থামিয়ে বলল, তুমি চাকরি চেয়েছিলে না? সায়নী বলল, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে। আয়ান তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, এখন থেকেই তোমার চাকরি শুরু। সায়নী প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে আয়ান খুব শান্ত ও গম্ভীর গলায় বলল, আমার কোম্পানিতে একটি বিশেষ স্কিম আছে, স্কিল টু জব, যেখানে যোগ্যতার ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া হয় এবং যদি জীবনের কোনো কঠিন মোড়ে সেই কর্মীর বড় কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ে, তবে কোম্পানি তাকে মেডিকেল অ্যাডভান্স হিসেবে সেই টাকা অগ্রিম দেয়। এটি কোনো দয়া নয়, এটি তার চাকরিরই একটি অংশ। এর জন্য কোনো শর্ত বা কারোর কাছে মাথা নত করার প্রয়োজন নেই। সায়নী কয়েক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারল না। শব্দগুলো তার কানে পৌঁছলেও হৃদয়ে পৌঁছতে সময় নিচ্ছিল। সে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, তার মানে? আয়ান তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করে বলল, এর মানে হলো এই টাকা কোনো দান নয়, বরং এটি তোমার হকের টাকা, তোমার চাকরির অংশ। এটি পুরোপুরি আইনি এবং সম্মানজনক। সায়নীর নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। সে বলল, কিন্তু আমি যদি কাজটা ঠিকমতো করতে না পারি? আয়ান শান্ত গলায় বলল, যদি তুমি পরিশ্রম না করো তবে এই টাকার দায়ভার তোমার উপর থাকবে, কিন্তু যদি তুমি সততার সাথে কাজ করো তবে এই টাকা তোমার ন্যায্য অধিকার। সায়নীর চোখ থেকে প্রথমবারের মতো নিঃশব্দে জল গড়িয়ে পড়ল। এই চোখের জল লজ্জার নয়, বরং ফিরে পাওয়া বিশ্বাসের। সে মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে বলল যে সে পরিশ্রম করবে,
শুধু এই কাজের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। কারণ সে আজ বুঝে গেছে, সম্মান কেউ কাউকে দেয় না, এটা অর্জন করে নিতে হয়। ঠিক তখনই হাসপাতালে প্রবেশ করলেন আয়ানের বাবা অরুণ শর্মা। আয়ান নিজেই তাকে ফোন করে ডেকেছিল। অরুণ শর্মা চারিদিকের সাধারণ মানুষ আর তাদের হাহাকার দেখে আয়ানের দিকে তাকালেন। আয়ান শান্তভাবে বলল, বাবা, এই সেই জায়গা যেখানে টাকার আসল মূল্য বোঝা যায়। অরুণ শর্মা সায়নীর দিকে তাকিয়ে দেখলেন সেই মেয়েটিকে যার ওপর আয়ান এত ভরসা করছে। অপারেশনের তোড়জোড় শুরু হল। আয়ান সায়নীর পাশে বসে রইল, কোনো সান্ত্বনা না দিয়ে শুধু মৌন উপস্থিতি দিয়ে পাশে থাকল। কিছুক্ষণ পর সায়নী নিচু স্বরে জিজ্ঞেস করল, আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? আয়ান তার দিকে তাকিয়ে বলল, কারণ তুমি বৃদ্ধকে জল খাইয়েছিলে, কারণ তুমি নোট পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মিথ্যে বলনি, কারণ তুমি ভেঙে পড়েছিলে কিন্তু নুয়ে পড়নি। অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার হাসি মুখে বেরিয়ে এসে জানালেন অপারেশন সফল হয়েছে। সায়নী সেখানেই বসে পড়ল, যেন তার পায়ে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। তার মা কান্নায় ভেঙে পড়লেন, আর আয়ানের চোখও জলে ভরে উঠল। এটি ছিল এক গভীর শান্তির জয়। ৩ দিন পর আয়ান সায়নীকে তার অফিসে ডাকল। এবার আর সেই গুদাম নয়, বরং একটি ঝকঝকে কর্পোরেট অফিস। সায়নী যখন সেই অফিসে ঢুকল, সে নিজেকে আর ছোট বা অসহায় মনে করছিল না। আয়ান তার হাতে একটি নিয়োগপত্র তুলে দিল। আয়ান ফাইলটি সায়নীর দিকে এগিয়ে দিয়ে বলল যে এটি তার নিয়োগপত্র। এতে এমন কোনো শর্ত নেই যা তার আত্মসম্মান ক্ষুণ্ণ করে। ট্রেনিং, কাজ এবং বেতন সবই সেখানে স্পষ্টভাবে লেখা আছে। সায়নী সাথে সাথে ফাইলটি তুলে নিল না, কয়েক পল সেটির দিকে অপলক তাকিয়ে রইল। তারপর খুব ধীরে ফাইলটি হাতে নিয়ে নিজের নাম আর পদমর্যাদা পড়ল। তার চোখ আবার ভিজে এলো। সে কৃতজ্ঞতা জানাতে চাইল, কিন্তু আয়ান হাত তুলে তাকে থামিয়ে দিল, যেন সে সায়নীর আবেগ মিশ্রিত কথাগুলোকে সময়ের আগেই বোঝা হয়ে উঠতে দিতে চায় না। আয়ান খুব স্পষ্ট স্বরে বলল, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি কোনো সাহায্য নয় এবং কারো ওপর করা কোনো দয়াও নয়, বরং এটি একটি বিনিয়োগ, এমন এক বিনিয়োগ যা টাকার চেয়ে বিশ্বাসের ওপর বেশি করা হয়েছে। সায়নী কোনো দ্বিধা ছাড়াই জিজ্ঞেস করল, কার ওপর এই বিশ্বাস? আয়ান এক মুহূর্ত নষ্ট না করে সরাসরি জবাব দিল, তোমার ওপর। সেই মিটিং রুমে অরুণ শর্মাও উপস্থিত ছিলেন, যিনি এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিলেন। বোঝার চেষ্টা করছিলেন। তিনি সায়নীকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, যেন কোনো কাগজের ওপর নয়, বরং একজন মানুষের ভেতরের সত্যতা বোঝার চেষ্টা করছেন। কয়েক সেকেন্ড ঘরে নিস্তব্ধতা বিরাজ করল। তারপর তিনি খুব শান্তভাবে বললেন যে তিনি আজও মানেন দুনিয়াটা টাকাতেই চলে, এবং এই সত্য অস্বীকার করা বোকামি। কিন্তু সেই টাকা কোন পথে পরিচালিত হবে তা নির্ভর করে মানুষের চরিত্রের ওপর। তিনি সায়নীর দিকে তাকিয়ে বললেন, এখানে কোনো দয়া বা অনুগ্রহ চলে না, এখানে চলে শুধু সততা আর দায়িত্বশীলতা। তাই কাজটাও ঠিক সেভাবেই করবে। সায়নী সোজা হয়ে দাঁড়াল। তার মেরুদণ্ড ছিল ঋজু এবং কণ্ঠে ছিল দৃঢ়তা। সে বলল যে সে এখানে কোনো দয়ার বোঝা বইতে আসেনি, বরং সে দায়িত্ব নিতে এসেছে, কারণ সে জানে বোঝা আর বিশ্বাসের মধ্যে পার্থক্য ঠিক কোথায়। সেই মুহূর্তে অরুণ শর্মার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। মনে হল তিনি যেন তার মনের কোনো অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যেই সায়নীর জীবন বদলাতে শুরু করল। কোনো ড্রামাটিকভাবে নয়, বরং খুব শান্ত এবং স্থিরভাবে। সকালে কাজ, বিকেলে ট্রেনিং আর রাতে হাসপাতালের তদারকি, এটাই ছিল তার দৈনন্দিন জীবন। তার ভাইয়ের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিল। হাসপাতালের যন্ত্রপাতির শব্দগুলো এখন আর আগের মতো ভয় দেখাত না। সায়নীর মায়ের চোখে এখন আর আতঙ্ক নেই, বরং মেয়ের জন্য এক গভীর গর্বের ছাপ ফুটে উঠত। মনে হতো তিনি যেন তার মেয়েকে এক কঠিন যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরতে দেখছেন। কয়েক মাস পর আয়ান কোম্পানির ভেতরেই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করল। কোনো জাঁকজমক নেই, কোনো ক্যামেরার ঝলকানি বা হাততালির কৃত্রিম শব্দ নেই। সেখানে উপস্থিত ছিল শুধু কোম্পানির কর্মীরা এবং এমন কিছু তরুণ-তরুণী যাদের চোখে ছিল চাকরির আকুতি আর মনে ছিল ভাঙা স্বপ্নের ভিড়। আয়ান মাইক্রোফোন হাতে নিয়ে খুব সহজভাবে বলল যে কোম্পানি আজ একটি নতুন প্রকল্প শুরু করছে, যার নাম প্রত্যয়। সে জানালো, এখানে যোগ দেওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না, কোনো সুপারিশ বা বিশেষ পরিচয়ের প্রয়োজন হবে না। এখানে শুধু দেখা হবে মেধা, কাজ এবং সততা।
তারপর সে সায়নীর দিকে তাকিয়ে বলল যে এই উদ্যোগটি কোনো ফাইল বা মিটিং থেকে আসেনি, বরং এটি শুরু হয়েছে একজন মানুষের লড়াকু জীবন থেকে। সায়নী মাইক্রোফোন হাতে নিল না, সে শুধু এক কোণে শান্তভাবে দাঁড়িয়ে রইল। সে দেখল ভিড়ের মধ্যে কারো চোখ অশ্রুসিক্ত, আবার কারো মুখে প্রথমবার আশার আলো দেখা দিয়েছে। সেদিন বিকেলে সায়নী হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল, ঠিক সেই জায়গায় যেখানে কয়েক মাস আগে ভয় আর হাহাকার তাকে গ্রাস করেছিল। আয়ান কাছে এসে জিজ্ঞেস করল, এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সায়নী ম্লান হেসে বলল, এখন আর লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো নয়, এখন নিজেকে শক্ত করে সামলে নেওয়ার পালা। আয়ান প্রথমবারের মতো প্রাণ খুলে হাসল এবং রসকতা করে জিজ্ঞেস করল, যদি কোনোদিন আবার পড়ে যাও তবে কি করবে? সায়নী খুব সাধারণ অথচ অত্যন্ত মজবুত একটি উত্তর দিল, আবার উঠে দাঁড়াব, কিন্তু মাথা কোনোদিন নত করব না। আয়ান আকাশের দিকে তাকাল, যেন এক অজানার মাঝে পরম শান্তি খুঁজে পেল। সে নিচু স্বরে বলল, হয়তো একেই বলে মানবতা। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় সত্য হল দারিদ্র্য মানুষের বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু অসততা কখনো তার পরিচয় হওয়া উচিত নয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, মানুষকে তার টাকা নয়, বরং তার চরিত্রই বড় বা ছোট করে তোলে। আর যখন কেউ সাহায্যকে দয়া হিসেবে নয়, বরং একটি সুযোগ হিসেবে অন্যের হাতে তুলে দেয়, তখনই প্রকৃত মানবতা বেঁচে থাকে। এবার নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার সামনে যদি এমন কোনো লড়াকু মেয়ে থাকে যে ক্ষুধার্ত এবং অসহায় অবস্থায় আছে, কিন্তু নিজের সম্মান বিলিয়ে দিতে রাজি নয়, তবে আপনি কি করবেন? মুখ ফিরিয়ে নেবেন, নাকি তাকে মাথা উঁচু করে বাঁচার একটি সম্মানজনক সুযোগ দেবেন? গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে এবং মনে হয় যে সমাজের এমন গল্পের প্রয়োজন আছে, তবে এটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সততা এবং মানবতার এই জয়যাত্রা চলুক অবিরাম।